তাহলে জগৎ কীভাবে সৃষ্টি হয়েছে এই ব্যাপার নিয়ে মানুষের তো কুতূহলের শেষ ছিল না। মানুষ জানতে চাইতো হচ্ছে জগৎ কেমনে সৃষ্টি হয়েছে, মানে কে সৃষ্টি করছে। তো এই ব্যাপারগুলো নিয়ে তো যত কুতূহল রাইজ হয়েছে মানুষের মধ্যে, তো এখানে হচ্ছে দুইটা থিওরি আসছে আর কি ওই সংক্রান্ত কোয়েশ্চেনগুলোর। একটা হচ্ছে সৃষ্টিবাদ, একটা হচ্ছে বিবর্তনবাদ। সৃষ্টিবাদ বলে হচ্ছে ক্ষুধা বা ঈশ্বর, উনি হচ্ছে জগৎকে সৃষ্টি করছে এবং এই যে বিশ্বজগতের যাবতীয় যে ক্রমপরিবর্তন, এই ক্রমপরিবর্তনের আড়ালে হচ্ছে কোনো উদ্দেশ্য বা বুদ্ধিময় সত্তা আছে এবং উনি হচ্ছে সৃষ্টি করছে। আর বিবর্তনবাদ বলা হচ্ছে যাবতীয় যে বস্তু আছে, বস্তুর মধ্যে যে পরিবর্তন হইতেছে, এগুলো সবগুলো যান্ত্রিক নিয়মের দাস, এগুলো যান্ত্রিক নিয়মে হইতেছে। এগুলো হচ্ছে মানে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে হয়ে এরকম সৃষ্টি হয়েছে আর কি। কোনো একজন ঈশ্বর যে সৃষ্টি করছে ব্যাপারটা এরকম না। তাহলে যে সৃষ্টিবাদ যেটা আছে, সৃষ্টিবাদ এটাকে আমরা দুইটা থিওরিতে ভাগ করা যায়। এটার দুইটা কি বলে, মানে দুই প্রকার আর কি সৃষ্টিবাদ এটা। একটা হচ্ছে সাপেক্ষ সৃষ্টিবাদ আর একটা হচ্ছে নিরপেক্ষ সৃষ্টিবাদ। সাপেক্ষ সৃষ্টিবাদ মানে হচ্ছে কন্ডিশনাল থিওরি অফ ক্রিয়েশন, আর নিরপেক্ষ সৃষ্টিবাদ মানে অ্যাবসলিউট থিওরি অফ ক্রিয়েশন। তাহলে সাপেক্ষ সৃষ্টিবাদ কি বলতেছে? সাপেক্ষ সৃষ্টিবাদ বলতেছে হইতেছে মানে ঈশ্বর হচ্ছে আগে থেকেই এই যে যেসব বর্তমান উপকরণ আছে, মানে জড় আছে, তাহলে ওই জড়গুলোকে সমন্বয় করে সুসংগঠিত করে এরপরে বিশ্বজগৎ সৃষ্টি করছে। মানে এখানে জগৎটা ছিল, এই জগতের মধ্যে জড় পদার্থ ছিল, ঈশ্বর শুধু এই জড় জগৎ যেগুলো ছিল এখানে উপকরণ, এগুলো বিশৃঙ্খল ছিল, এই বিশৃঙ্খল উপকরণগুলোকে সুশৃঙ্খল করছে এবং সুশৃঙ্খল করে সুন্দর একটা পৃথিবী তৈরি করছে। মানে আগে থেকে জড় পদার্থ ছিল, এগুলো হচ্ছে সুশৃঙ্খল করে এরপরে সুন্দর পৃথিবী তৈরি করছে আর কি। তাহলে ঈশ্বর হচ্ছে এখানে একজন স্থপতি অথবা ইঞ্জিনিয়ারের মতো, যিনি সব কিছু জিনিস একত্রিত করে, মানে জিনিস তো সবগুলো আগে থেকেই ছিল, এগুলো সবগুলো জাস্ট একত্রিত করে উনি পৃথিবীটা তৈরি করছে অথবা জগৎটাকে সৃষ্টি করছে। তাহলে এটাই হচ্ছে সাপেক্ষ সৃষ্টিবাদ। তো প্লেটো বলছে হচ্ছে ঈশ্বর জড় থেকে হচ্ছে জগৎ সৃষ্টি করছে, মানে ঈশ্বর জড় পদার্থ যা আছে এটা থেকেই জগৎ সৃষ্টি করছে। তাহলে এটা প্লেটোর থিওরি অফ আইডিয়াস আলোচনা করা হয় আর কি। আচ্ছা, সাপেক্ষ সৃষ্টিবাদ বুঝলাম, এরপর নিরপেক্ষ সৃষ্টিবাদ বা হচ্ছে অ্যাবসলিউট থিওরি অফ ক্রিয়েশন, ওরা বলতেছে হচ্ছে ঈশ্বর শূন্য থেকে জগৎ সৃষ্টি করছে, যে জড় থেকে জগৎ সৃষ্টি করছে ব্যাপারটা এরকম না। তাহলে ধর্মগ্রন্থেও কিন্তু ব্যাপারটা সমর্থন করে আর কি। যেমন কি ইসলাম ধর্মে আছে যে আল্লাহ তালা বলছেন যে কুন, অর্থাৎ হয়ে যাও, এরপরে হচ্ছে হয়ে যায় আর কি যে কোনো কিছু, মানে পৃথিবী থেকে জগৎ ইউনিভার্স সব কিছু সৃষ্টি হয়েছে আল্লাহ তালা খুন বলার পরে, খুন ফায়া খুন, এরকম আর কি। তো মানে সৃষ্টিকর্তার কাছে তো কোনো কিছু অসাধ্য নয়, আর ঈশ্বর হচ্ছে পরিপূর্ণ সত্তা, তো তিনি শূন্য থেকে সৃষ্টি করতে পারেন জগৎ, যেহেতু পরিপূর্ণ সত্তা। তাহলে পূর্বে অবস্থিত জড় বস্তু থেকে হচ্ছে জগৎ সৃষ্টি ঈশ্বরের জন্য অবমাননাকর। মানে যদি ব্যাপারটা এরকম বলা হয় যে আগে সব কিছু ছিল, এরপরে হচ্ছে ওগুলা থেকে ঈশ্বর জগৎ সৃষ্টি করছে, ব্যাপারটা তো ঈশ্বরের জন্য ইনসাল্টিং, যে ঈশ্বরের ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলতেছি আমরা, যে ঈশ্বর শূন্য থেকে কোনো কিছু করতে পারে না, ওনার আগে জড় পদার্থের উপর ঈশ্বর নির্ভর করে এরপরে হচ্ছে তৈরি করে, তার মানে জড় পদার্থের উপর ঈশ্বরের নির্ভরশীলতা আছে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ওনার জন্য অবমাননাকর। তাহলে এই যে দুইটা থিওরি সৃষ্টিবাদের মধ্যে, তাহলে এখানে আরও কিছু ব্যাপার আছে যে বলতেছে হচ্ছে জগৎ সৃষ্টির পূর্ব থেকে ঈশ্বর অস্তিত্বশীল, মানে জগৎ এটা সৃষ্টির আগে থেকেই ঈশ্বর এখানে অস্তিত্বশীলের পরে জড় পদার্থ বা শূন্য থেকে জগৎ সৃষ্টি, মানে এই সৃষ্টিবাদ অনুযায়ী হয় জড় পদার্থ থেকে সৃষ্টি করছে জগৎ, অথবা শূন্য থেকে জগৎ সৃষ্টি করছে। এরপরে হচ্ছে সৃষ্টির মধ্যে ঈশ্বর নিয়ম এবং শক্তির সঞ্চার করেন, এই যে ঈশ্বর যা সৃষ্টি করতেছে এই সৃষ্টির মধ্যে হচ্ছে ঈশ্বর নিয়ম এবং শক্তির সঞ্চার করতেছে, এবং এটার কারণে হচ্ছে জগৎ চলতেছে। তাহলে পদে পদে হচ্ছে ঈশ্বরের এখানে আবার নিয়ন্ত্রণ করতে হয় না, ঈশ্বর যখন ইচ্ছা হয় কোনো বিশেষ অবস্থায় তখন হচ্ছে ঈশ্বর হস্তক্ষেপ করে। তাহলে এই ব্যাপারটা অনেকটা অলৌকিক আর কি। তো এগুলো বাদ দিলেও হচ্ছে এই দুইটা থিওরি দিয়ে মোটামুটি হচ্ছে এক্সপ্লেন করা যাবে। এরপরে এই দুইটা থিওরির সমালোচনা কি, মানে সৃষ্টিবাদের সমালোচনা কি? তাহলে ১ নম্বর সমালোচনা হচ্ছে পূর্ণ পুরুষের অভাব বা প্রয়োজন বোধ থাকতে পারে না, তবে কেন ঈশ্বর জগৎ সৃষ্টি করার ইচ্ছা, ঈশ্বরের জগৎ সৃষ্টি করার ইচ্ছা। তাহলে ঈশ্বর তো একজন অবশ্যই পূর্ণ পুরুষ, তাহলে পূর্ণ পুরুষের অবশ্যই হইতেছে অভাব থাকতে পারে না অথবা প্রয়োজন বোধ থাকতে পারে না। মানুষের কোনো কিছু কখন সৃষ্টি করে, যখন হচ্ছে তার অভাব থাকে বা প্রয়োজন বোধ থাকে। তো ঈশ্বর পরিপূর্ণ সত্তা হিসেবে তার অভাব অথবা প্রয়োজন বোধ কোনো কিছুই থাকতে পারে না। তাহলে তিনি কেন ঈশ্বর জগৎ সৃষ্টি করার ইচ্ছা হয়েছে।
তো এটা একটা সমালোচনা করে আর কি অনেকে। এরপরে শূন্য থেকে সৃষ্টি যুক্তিসম্মত নয়। এই যে আমাদের এটা কি নিরপেক্ষ সৃষ্টিবাদের মধ্যে বলা হয় যে শূন্য থেকে ঈশ্বর জগৎ সৃষ্টি করছে, তাহলে শূন্য থেকে তো কোনো কিছু সৃষ্টি হতে পারে না লজিক্যালি, তো এটা যুক্তিসঙ্গত না। এরপরে জড় থেকে যদি আমরা যদি বলি যে সাপেক্ষ সৃষ্টিবাদ অনুযায়ী জড় থেকে জগৎ সৃষ্টি করছে, তাহলে এটা হচ্ছে ঈশ্বরের সীমাবদ্ধতা প্রকাশ পাইতেছে, কারণ ঈশ্বর শূন্য থেকে সৃষ্টি করতে পারতেছে না, জড় পদার্থের উপর ঈশ্বর নির্ভরশীল, ওইটা থেকে উনি সৃষ্টি করছে। সো এখানে ঈশ্বরের সীমাবদ্ধতা চলে আসতেছে। এরপরে মানবত্ব আরোপ। এই যে মানবত্ব আরোপ কীরকম, এই যে বিশেষ করে যে এই থিওরিটা সাপেক্ষ সৃষ্টিবাদে জড় থেকে সৃষ্টি করছে, তাহলে জড় থেকে মানুষই তো জড় পদার্থগুলোকে সুশৃঙ্খল করে নতুন একটা রূপ দেয়, তাহলে ঈশ্বরও তো একই কাজটাই করছে, তার উপর মানবত্ব আরোপ হয়ে গেল না সাপেক্ষ সৃষ্টিবাদের মধ্যে। তো প্লেটোর ঈশ্বর কেবল নির্মাতা মাত্র, সৃষ্টিবাদ যুক্তির পরিবর্তে নিয়মের মতো বিশ্বাসের মতবাদ। তাহলে যে সৃষ্টিবাদ এটা যুক্তির মতবাদ যতটা, তার সাথে বেশি এটা হইতেছে বিশ্বাসের মতবাদ আর কি। এরপরে হচ্ছে বিবর্তনবাদ মানে হচ্ছে ইভলিউশন হচ্ছে উন্মোচন করা, বিকশিত করা, মেলে ধরা। তাহলে জগতের সব কিছু হচ্ছে কোনো বৈপ্লবিক বা আকস্মিক কাজের ফল নয়, মানে হুট করে সৃষ্টিকর্তা বলছে যে খুন হয়ে যাও, তো এরকম করে হচ্ছে কোনো কিছু সৃষ্টি হয় নাই, এটাই বলতেছে আর কি। তাহলে ওরা বলতেছে হচ্ছে বরং হচ্ছে এই যে জগৎ সৃষ্টি হয়েছে এটা হচ্ছে একটা ক্রম পরিবর্তন বা ধারাবাহিক পরিবর্তনের ফল বা পরিণতি। এই যে ধারাবাহিকভাবে একটা জিনিস পরিবর্তন হয়ে 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 আজকের এই অবস্থায় আসছে। তাহলে যেমন কি থেলিস বলছে হচ্ছে পানি থেকে জগৎ সৃষ্টি হয়েছে, এরপরে পানি থেকে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই যে অ্যানাক্সিমান্ডার বলতেছে এই যে বিবর্তনবাদ এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক মতবাদ, যে বিবর্তনের মাধ্যমে তো সব কিছু সৃষ্টি হবে। প্রথমে একরকম ছিল, এরপর এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে আজকের জগৎ সৃষ্টি হয়েছে। এমপিডিক্লিস, এরপরে হচ্ছে পরমাণুবাদী যারা ওরা, এরপরে এরিস্টটল, ওরা সবাই বিবর্তনবাদী ছিল। এরপরে এই যে মহাশূন্য থেকে যে পৃথিবী সৃষ্টি হয়েছে কেমনে, জ্বলন্ত নীহারিকা পুঞ্জ ছিল আগে, এরপরে সব কিছু প্রথমে ঘনীভূত হয়ে এরপর একটা বিস্ফোরণ হয়ে সব কিছু ছিটকে গেছে, তো মহাশূন্য থেকে পৃথিবী আসছে বলে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে। তো এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে আর কি এটা দিয়ে। এরপরে ফসিল, এই যে বিভিন্ন প্রাণীর ফসিল পাওয়া যায়, মানে জীবাশ্ম আর কি, প্রাণী মাটির নিচে যেগুলো পাওয়া যায় এগুলো ডিএনএ বিশ্লেষণ করে তো ওদের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো আকার সম্পর্কে যেরকম ধারণা পাওয়া যায়, তো তাদের আকার যখন কম্পিউটারে ডিএনএ থেকে চলে আসে, এরপরে দেখা যায় যে হচ্ছে আগের যে আকার ছিল ওই আকারের সাথে বর্তমান আকারের মিল নাই আর কি, আগে একরকম ছিল আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। তাহলে এটা থেকেও হচ্ছে প্রমাণ করা যায় হচ্ছে প্রাণীদের মধ্যে বিবর্তন হয় আর কি। তো এগুলো দিয়ে বিবর্তনবাদ প্রমাণ করার চেষ্টা করছে। তো বিবর্তনবাদের মধ্যে বিপ্লব এবং বিবর্তন এই দুইটার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। বিপ্লব মানে হচ্ছে একটা জিনিস আকস্মিকভাবে হুট করে হয়ে যায়, এটা খুব অস্বাভাবিক, এটা স্বাভাবিক না। এই যে যেমন কি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা নিয়ে ফেলে, তো বিপ্লব এটা হচ্ছে অস্বাভাবিকভাবে হয় এবং আকস্মিকভাবে হয়, এবং এটার যে পরিবর্তন হয় এটা খুব বড়, হুট করে আজকে দেখা যাচ্ছে হচ্ছে বঙ্গবন্ধু ক্ষমতায় আছে, এরপরে হুট করে 15ই আগস্ট হচ্ছে বিপ্লব ঘটে গেছে, বিপ্লব ঘটে হচ্ছে ওনাকে খুন করে এরপরে সৈন্যদের হাতে ক্ষমতা চলে গেছে জাস্ট এক রাতের ব্যবধানে। তো এরকম এটা হচ্ছে বিপ্লবটা হচ্ছে অনেক বড়। আর বিবর্তন যেটা হচ্ছে সহজ স্বাভাবিক ধীর অব্যক্ত ও স্ফুট। বিবর্তনটা হচ্ছে আস্তে আস্তে হয়, এটা খুব সহজ এবং স্বাভাবিক ব্যাপার। বিবর্তনটা আস্তে আস্তে খুব ধীর গতিতে অব্যক্ত, এটা খুব বোঝাও যায় না যে একটা বাচ্চা যে হুট করে মানে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের চোখের সামনে বড় হচ্ছে, ব্যাপারটা আমরা খুব ভালো মতো হচ্ছে ধরতে পারি না আর কি। না, যখন আমরা সামনে থাকি আমাদের পরিবারের কেউ যে বয়স্ক হয়ে যাচ্ছে, তো এটা আস্তে আস্তে যেহেতু হয় এটা খুব ধীর আর কি, এটাকে বলতেছে বিবর্তন। তাহলে বিবর্তন বাদের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবিধান বা কনসেন্ট্রেশন। তো এখানে বলতেছে হচ্ছে যে জড়, গতি এবং হচ্ছে শক্তি, এগুলোর মাধ্যমে হইতেছে ঐক্যবিধান হয়, এবং কনসেন্ট্রেশন বা ঐক্যবিধানের মাধ্যমে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, জড় এবং জীবের সৃষ্টি হয়েছে। মানে জগৎ হইতেছে প্রথমে ঐক্যবিধান করে, এরপরে বলতেছে ঐক্যবিধান করে
এরপরে করে হচ্ছে পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশন। তাহলে যেখানে ঐক্যবিধান বলতে প্রথমে বোঝাইছে হচ্ছে জড়গতি এবং শক্তি, এগুলোই তো ছিল। তাহলে এগুলার মাধ্যমে অক্সিজেন, হাইড্রোজেন, জড় এবং জীবের সৃষ্টি হয়েছে, অর্থাৎ ঘনীভবন হয়েছে পৃথিবীটা ঘনীভবন হয়ে হচ্ছে উপরের যে পার্টটা আছে ওইটা শক্ত হয়ে গেছে। এরপর এই ঘনীভূত সত্তা থেকে খসে পড়ছে কিছু কিছু জিনিস, এই যে এভাবে হচ্ছে গ্রহ এবং উপগ্রহের সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে পৃথকীকরণ প্রক্রিয়া। এরপর নিয়ন্ত্রণ মানে হচ্ছে নিয়মানুগত্য। তো কোনো কিছু একটা নিয়ম মেনেই তো চলতেছে, নাহলে তো বিবর্তন প্রক্রিয়াটা হইতে পারতো না। তাহলে প্রতিটি পরবর্তী অবস্থার দ্বারা নিয়ন্ত্রিত, মানে পরবর্তী যে অবস্থা যেটা হয়েছে, যেমন কি মানে পরের যে ঘটনাটা হয়েছে ওইটা হচ্ছে এর আগের যে ঘটনা ওইটার জন্য হয়েছে, মানে বিবর্তন হচ্ছে, এটার কারণে এটা হচ্ছে, এটার কারণে এটা হচ্ছে। তো এখানে একটা নিয়মানুগত্য বা নিয়ন্ত্রণ কাজ করে। তো এটাই বুঝাতে চাইছে। তাহলে বিবর্তনবাদের বৈশিষ্ট্য হইতেছে ঐক্যবিধান, কনসেন্ট্রেশন। প্রথমে হচ্ছে ঐক্যবিধান করে, এরপরে পৃথকীকরণ করে হচ্ছে যে কোষে পড়া ঘনীভূত সত্তা পৃথিবী, ওটা থেকে কোষে পড়ে গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়েছে। এরপরে নিয়ন্ত্রণ বা নিয়মানুগত্য। একটা নিয়মের মধ্য দিয়ে চলতে চলতেই হচ্ছে বিবর্তনটা হচ্ছে। সকল বিবর্তনবাদের এই বিষয়ে হচ্ছে একমত আর কি। বিবর্তনের বৈশিষ্ট্য এই তিনটা ওরা বলে। আচ্ছা, এরপরে 4 ধরনের বিবর্তনবাদ আছে। একটা হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদ, একটা হচ্ছে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, একটা হচ্ছে সৃজনমূলক বিবর্তনবাদ, একটা উন্মেষমূলক বিবর্তনবাদ। আচ্ছা, তাহলে যান্ত্রিক বিবর্তনবাদ যেটা সেটা হচ্ছে মেকানিক্যাল থিওরি অফ ইভলিউশন। ওরা বলতেছে হচ্ছে বিবর্তন প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে যন্ত্রের মতোই সম্পূর্ণ অন্ধ এবং বিবেচনা। এটা জাস্ট একটা যন্ত্রের মতো, এটা কাজ করেই যাচ্ছে, এটা যান্ত্রিক। এটা অন্ধ এবং বিবেচনা, এটা চিন্তাও করতে পারে না, এটা দেখতেও পারে না। যন্ত্র যেরকম কাজ করে বিচার বিবেচনাহীনভাবে তাকে যেভাবে সেট করে দিচ্ছে সেভাবেই চলতে থাকে। তো পৃথিবীটাও এরকম। এর পেছনে হচ্ছে কোনো বুদ্ধিমান কর্তা অথবা সচেতন ইচ্ছা শক্তির উপস্থিতি নেই। মানে বিবর্তনটা এমনিতে চলতে আছে, এটা কোনো বুদ্ধিমান কর্তা বা সচেতন ইচ্ছা শক্তি বিবর্তন প্রক্রিয়া ঘটাচ্ছে, ব্যাপারটা এরকম না। এবং এটা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে চলতেছে। মানে যদি সৃষ্টিকর্তা থাকতো তাহলে তো এটা একটা উদ্দেশ্য নিয়ে চলতো, যেহেতু সৃষ্টিকর্তা নাই ওরা বলতেছে, তো এটা উদ্দেশ্যহীনভাবে চলতেছে। তো ল্যাপ্লেসে যিনি আছেন তিনিও হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদের সমর্থক। উনি হচ্ছে নেপোলিয়নের একটা গল্প আছে ওনার সাথে মিলে, ল্যাপ্লেসের একটা বই পড়ে নেপোলিয়ন নাকি ওনাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার কেতাবে তো কোথাও ঈশ্বরকে খুঁজে পেলাম না। তো ল্যাপ্লেসে বলতেছে হচ্ছে হুজুর তার আর প্রয়োজন হয় নাই, কারণ যান্ত্রিক বিবর্তনবাদে তো হচ্ছে এমনিতে ঈশ্বর নাই, সো কেমনি খুঁজে পাবে, ব্যাপারটা ওরকম আর কি। তো ল্যাপ্লেসে বলতেছে যে নিহারিকা মণ্ডল যেগুলো আছে, নিহারিকা মণ্ডলটা হচ্ছে সংকোচন হয়েছে এবং হচ্ছে ঘনীভবন হয়ে হচ্ছে পৃথিবী সৃষ্টি হয়েছে আর কি। মানে সরি, ঘনীভবন হয়ে যে সূর্য টূর্য সব কিছু একসাথে ছিল না, এরপর না বিগ ব্যাং হয়েছে। তাহলে প্রথমে ঘনীভবন হয়েছে, ঘনীভবনের পরে সংকোচন হয়েছে, এবং এগুলো হয় হচ্ছে তাপের জন্য। এবং এরপরে গ্রহ উপগ্রহ এগুলো সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে হচ্ছে যখন পৃথিবী আস্তে আস্তে শীতল হয়েছে, তখনই হচ্ছে সেখানে জীবের আবির্ভাব হয়েছে। আচ্ছা, এরপরে হারবার্ট স্পেন্সার, উনিও হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদী। উনি বলতেছে হচ্ছে জড়, গতি এবং শক্তি এগুলো হচ্ছে এক অজ্ঞাত সত্তার প্রকাশ। মানে জড়, গতি, শক্তি এগুলোদের মাধ্যমে, তো বিবর্তনের মাধ্যমে হবে। যে জড় পদার্থ অবশ্যই লাগবে, যেহেতু ওরা ঈশ্বরকে স্বীকার করতেছে না, তো জড় পদার্থ ছিল ওরা বলতেছে প্রথমে। এরপর এগুলোর মধ্যে গতি আসছে এবং শক্তি। তাহলে জড়, গতি, শক্তি এগুলা একটা অজ্ঞাত সত্তার প্রকাশ। এই তিনটা জিনিস মানে ঈশ্বর না, এগুলো একটা অজ্ঞাত সত্তার প্রকাশ। এবং জড়, গতি, শক্তি এগুলো অসংবদ্ধ অবস্থায় ছিল। আর নিহারিকা পুঞ্জ যেগুলো ছিল ওগুলো ছিল বিশৃঙ্খল অবস্থায়। তাহলে এখানে তিনটা নিয়মই যে বিবর্তনবাদী নিয়ম অনুযায়ী কাজ হয়েছে। প্রথমে ঐক্যবিধান হয়েছে। ঐক্যবিধানে হচ্ছে মানে গোটা নক্ষত্র, এরপর নদী নালা, তারপরে হইতেছে বাতাস, পানি, অক্সিজেন, হাইড্রোজেন এগুলা ঐক্যবিধানের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এরপর পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, প্রাণের অস্তিত্ব এগুলা সৃষ্টি হয়েছে। এবং নিয়মানুগত্য নিয়ন্ত্রণের মাধ্যমে হচ্ছে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করছে আর কি। তো সে বলছে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও আছে। যেমন ঐক্যবিধানের মাধ্যমে হচ্ছে সমাজ প্রতিষ্ঠিত হয়, এরপরে ব্যক্তি জীবনে আর কি। এরপরে পৃথকীকরণের মাধ্যমে এই সমাজের মধ্যে আবার গোষ্ঠী এবং জাতি এরকম মানে সাব সেক্টর তৈরি হয়। তো ব্যাপারটা এরকম বোঝাতে চাইছে। তো এটার সমালোচনা হইতেছে যে এগুলো খুব বেশি আসলে লিখতে হবে না, জাস্ট এটা যান্ত্রিক বিবর্তনবাদের ভেতরে ল্যাপ্লেসে চলে আসতেছে, স্পেন্সার চলে আসতেছে, ঘুরে ফিরে ওরা একই কথাই বলছে। তো
তো স্পেন্সার যেহেতু বলছে জড়গতি শক্তি এক অজ্ঞাত সত্তার প্রকাশ, তাহলে তার সমালোচনা হচ্ছে যে এই যে অজ্ঞাত সত্তা বলতে সে আসলে কী বুঝাচ্ছে এই ব্যাপারটা তো ক্লিয়ার করে নাই সে। তাহলে তার এই ফিলোসফি তো অজ্ঞাতাবাদে চলে যায়। অজ্ঞাতাবাদ মানে হচ্ছে আমি কিছু জানি না, ব্যাপারটা এরকম। যেহেতু এটা অজ্ঞাত সত্তা, সে এটা জানে না, তার পক্ষে জানা সম্ভব না, তো এটা তো অজ্ঞাতবাদেই চলে যাচ্ছে তার ফিলোসফিটা। আচ্ছা, এরপর আসতেছে আমাদের যান্ত্রিক বিবর্তনবাদের আরেকজন বড় সমর্থক, উনি হচ্ছে চার্লস ডারউইন। উনি হচ্ছে তার অরিজিন অফ স্পিসিস এবং ডিসেন্ট অফ ম্যান এই দুইটা বইয়ের মধ্যে হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদের কথা লিখছে। বিবর্তনবাদ মূলত হচ্ছে চার্লস ডারউইনের এই যান্ত্রিক বিবর্তনবাদের উপরেই ভিত্তি করে, খুব ইম্পর্টেন্ট এটা। তো এখানে বলতেছে, তিনি বলতেছে পৃথিবীর জীবজন্তু যে বর্তমান অবস্থায় আছে তারা কিন্তু এই বর্তমান অবস্থায় ছিল না। এইটা ক্রম পরিবর্তন, আস্তে আস্তে পরিবর্তন বা বিবর্তনের মাধ্যমে তারা আজকের এই অবস্থায় আসছে, জীবজন্তু সব কিছু। তাহলে এই যে এখানে খাপ খাইয়ে ওদের টিকে থাকতে হয়েছে স্ট্রাগল করে, এবং এই যে খাপ খাইয়ে টিকে থাকে এই ব্যাপারটা হচ্ছে অভিযোজন। যারা এই অভিযোজনের মধ্যে হচ্ছে পারদর্শী হয়েছে, মানে খাপ খাওয়াইতে পারছে প্রতিকূল পরিবেশের সাথে, ওরা টিকে আছে। আর যারা খাপ খাওয়াইতে পারে নাই ওরা টিকে নেই। তার এই যে পুরা বিবর্তন বা তিনটা লাইনের উপর আসলে ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে ও বলতেছে হচ্ছে এখানে অস্তিত্বের জন্য আমাদেরকে সবসময় সংগ্রাম করতে হয়। এখানে হচ্ছে প্রতিকূল পরিবেশে যে গ্রীষ্ম বর্ষা শীত এগুলার সাথে যদি আমরা খাপ খাওয়াই চলতে না পারি, তাহলে হচ্ছে আমরা অস্তিত্ব আমাদের বিলীন হয়ে যাবে। এরপরে এছাড়াও হচ্ছে এখানে আমাদের টিকে থাকার জন্য আমরা স্বজাতির উপর আক্রমণ করতেছি, অথবা মাঝে মধ্যে পশু পাখির উপর আক্রমণ করতেছে, এক পশু আরেক পশুর উপর আক্রমণ করতেছে, অথবা নিজের জাতির উপর আক্রমণ করে হচ্ছে কি তার খাবার ছিনিয়ে নিয়ে বেঁচে থাকতেছে। তো এরকম করে হচ্ছে অস্তিত্বের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। এটা গরম বর্ষা শীত এগুলোর সাথে হচ্ছে আমাদের সংগ্রাম করে এখানে টিকে থাকতে হচ্ছে আর কি। যারা এই স্ট্রাগলটা করতে পারছে, এই সংগ্রামটা করতে পারছে, ওরাই টিকে আছে, ওরাই যোগ্যতম আর কি। এই ব্যাপারটাই বলছে ও, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এরপরে হচ্ছে এটা হচ্ছে ফরটুইটস, এখানে TUUS হবে, ফরটুইটস অর স্পন্টানিয়াস ভেরিয়েশন। এটা হচ্ছে আকস্মিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন। তাহলে এই ব্যাপারটা কি, আকস্মিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন বলতেছে যে আমাদের যে জীবকোষ আছে এটা আত্মবিভাজনের সাহায্যে হচ্ছে বংশবৃদ্ধি করে থাকে। নিজেকে সেই জীবকোষটা বিভাজন করে হচ্ছে সে বংশবৃদ্ধি করে। মানে একটা যেমন কি অ্যামিবা, এটা এককোষী জীব থেকে ওই কোষ ওটা আত্মবিভাজন করে দুই কোষ হয়েছে, দুই কোষ থেকে তিন কোষ সের একটা প্রাণী হয়েছে, তিন কোষ থেকে চার কোষ, এরপর এরকম আস্তে আস্তে করে মানে মানুষ হয়েছে আর কি, মানে বিভাজন করতে 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 বিবর্তনের মাধ্যমে। তো ও মানে ডারউইন বলতেছে হচ্ছে জীবকোষ এটা যেটা সেটা তো পরিবর্তনশীল, এবং পরিবর্তন দুই রকম হইতে পারে, একটা হচ্ছে অনুকূল পরিবর্তন, একটা প্রতিকূল পরিবর্তন। তাহলে অনুকূল পরিবর্তন হইলে তো ভালো। তাহলে অনুকূল পরিবর্তন যাদের মধ্যে এই যে পৃথিবীর এরকম বৈরী আবহাওয়ার সাথে টিকে থাকার মতো অনুকূল পরিবর্তন হয়েছে, ওরাই হচ্ছে টিকে আছে, ওরাই হচ্ছে ফিট। তাহলে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, মানে যোগ্যতমরাই বেঁচে থাকবে। যাদের পরিবর্তনটা জীবকোষের পরিবর্তনটা অনুকূল হয়েছে পৃথিবীর সাথে বেঁচে থাকার জন্য, তারা বেঁচে থাকবে, তারাই হচ্ছে ফিট, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তারাই যোগ্যতম। আর যাদের প্রতিকূল পরিবর্তন, এই যে এখন গ্লোবাল টেম্পারেচার বাড়তেছে, এখন যদি যেমন কি কোনো একটা প্রাণী, খুব নরম একটা প্রাণী কি যেমন কি জেলিফিশ, এটা হচ্ছে গরমে টিকে থাকতে পারে না, তাহলে এটা হয়তো বিলুপ্ত হয়ে যাবে। এর মানে ওর ভেতরে প্রতিকূল পরিবর্তন হয়েছে, সে গরমে টিকে থাকতে পারতেছে না। আর যেমন কি গন্ডারের চামড়া অনেক মোটা, তাহলে সে গরমটা তার কোনো শরীরের ক্ষতি করতেছে না, তাহলে উল্টা এটা তার অনুকূলে পরিবর্তন হয়েছে, তাহলে গন্ডারের সংখ্যা বেড়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম আর কি। এটাকে বলতেছে স্বতঃস্ফূর্ত পরিবর্তন বা ফরটিউটাস অথবা স্পন্টানিয়াস ভেরিয়েশন। এরপর আসতেছে হচ্ছে ট্রান্সমিশন অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার বাই হিরিডিটি মানে হচ্ছে বংশ পরম্পরা। তাহলে বংশ পরম্পরায় অর্জিত বৈশিষ্ট্যের সংক্রমণ। তাহলে এই যে আমি বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যটা অর্জন করতেছি, ওইটা হচ্ছে আমার পরের যে হচ্ছে পরপুরুষ আসবে, পরপুরুষ বলতে হচ্ছে আমার যে পরের জেনারেশন আসবে ওদের মধ্যে সংক্রমণ হবে। তো এটা বলতেছে হচ্ছে বংশ পরম্পরায় হচ্ছে পরিবর্তনটির পরিমাণ বা মাত্রা হচ্ছে বাড়তে থাকে। এই যে যেমন কি হচ্ছে আমাদের ওদের ডারউইনের কথা অনুযায়ী ওই আমাদের পূর্বপুরুষ যারা ছিল ওদের হয়তো অনেক লম্বা লম্বা দাঁত ছিল, অনেক লম্বা লম্বা নখ ছিল, নখগুলো পশুদের মতো ছিল, দাঁতও ছিল
পশুদের মতো, কারণ ওদের তখন কাঁচা মাংস খাইতে হইতো, শিকার করতে হইতো। তাহলে আস্তে আস্তে ওরা দেখা গেল যে রান্না ওরা করতেছে, আগুন আবিষ্কার করছে, সভ্য হচ্ছে, তখন আর তাদের শিকার করে হচ্ছে কাঁচা মাংস চাবাই খাইতে হচ্ছে না, বা আঁচড় দেওয়ার দরকার হচ্ছে না, বা পাহাড়ে হাঁটার দরকার হচ্ছে না। তো তখন হচ্ছে আমরাও হচ্ছে বাঘের মতো অথবা বিড়ালের মতো হাঁটতাম। এরপর যখন আস্তে আস্তে সমতল হইলো, আমাদের পরিবর্তনটা আস্তে আস্তে কি হইতেছে যে আমরা মেরুদণ্ড উঁচু করে হাঁটা শিখতেছি। তো তখন আমার মধ্যে যে পরিবর্তনটা আসছে, তো ওর আমার যে ফিউচার জেনারেশন, আমার যে বাচ্চা হবে, ওদের মধ্যে ওই পরিবর্তনটার মাত্রাটা বেশি থাকবে। মানে ওদের হয়তো দাঁতগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, যেহেতু তাদের শিকার করতে হচ্ছে না। সে যে পাহাড়ে হাঁটতেছে, তাহলে তার তো কুজু হয়ে হয়ে হাঁটা লাগতেছে কুকুরদের মতো বা বাঘের মতো। এখন সে যখন সমতলে হাঁটতেছে, সে আস্তে আস্তে দাঁড়ায় দাঁড়ায় হাঁটার চেষ্টা করছে, কিন্তু তখন হয়তো সে একটু একটু কুজু ছিল। এরপর যতই হচ্ছে আপগ্রেড হয়েছে, জেনারেশন চেঞ্জ হয়েছে, তাদের পরিবর্তনের মাত্রা যেটা সেটা বাড়ছে। তারা একদম স্ট্রেট, আমরা একদম সোজা হয়ে গেছি, সোজা হয়ে হাঁটতেছি বুক ফুলাই। তো আগে হয়তো আমরা ঝুঁকে ঝুঁকে হাঁটতাম একটু, তারও আগে আমরা একদম পশুদের মতো করে হাঁটতাম। তো এটাই বলতেছে যে বংশ পরম্পরায় পরিবর্তনের মাত্রা এটা হচ্ছে বাড়তে থাকে, এবং প্রাণীর পক্ষে অনুকূল যে পরিবর্তন যেগুলো আছে, সেগুলো হচ্ছে ধীরে ধীরে তার দেহকোষকে প্রভাবিত করে। অনুকূল পরিবর্তন যেগুলো আছে সেগুলো তার দেহকোষকে প্রভাবিত করে তার থেকে আবির্ভাব হয় তার বংশধরদের মধ্যে, এবং এগুলো হচ্ছে তার বংশধরদের মধ্যে আবির্ভাব হয় আর কি। তাহলে এই তিনটা জিনিসের উপরই হচ্ছে দাঁড়ায় আছে। একটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, আর একটা হচ্ছে আকস্মিক বা স্বতঃস্ফূর্ত পরিবর্তন, এবং আরেকটা হচ্ছে বংশ পরম্পরায় অর্জিত বৈশিষ্ট্যের সংক্রমণ। আচ্ছা, তাহলে এই যে ডারউইনের মতের সমালোচনা কি? ডারউইনের মতের সমালোচনা হইতেছে এই সামান্য একটা যে পরিবর্তন হচ্ছে, সামান্য পরিবর্তন, যেমন কি একটা আমরা হয়তো আমাদের পূর্বপুরুষ ছিল বাঘের মতো, বাঘের মতো বলতে বাঘের মতো করে হাঁটতো বা কুকুরদের মতো করে হাঁটতো। তো এখন তার পাহাড়ে হাঁটতে হইতেছে না, সো সে সমতলে হাঁটতেছে। সমতলে হাঁটার কারণে হচ্ছে সে একটু কুঁজু হয়ে হাঁটতেছে, তার চার পায়েই ফেলার অথবা হাত এগুলো মাটিতে ফেলার দরকার হচ্ছে না আর কি। তো দরকার যেহেতু হচ্ছে না, তো এরপরে এই যে কুকুর অথবা বাঘ অথবা হনুমান বানর, তো ওইটা থেকে আমি আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে এই সামান্য পরিবর্তন, এটা থেকে নতুন প্রজাতির সৃষ্টি হয়ে আমি মানুষ হয়ে গেছি। তো এই ব্যাপারটা তো অলৌকিক, এটা যেটা বলতেছে এটা তো গ্রহণযোগ্য না। এরপর কেবল জননকোষের পরিবর্তনই হচ্ছে তার উত্তরকোষে পৌঁছায়। তো যে ডারউইনের যে মতবাদ, এটাকে হচ্ছে প্রথমে তো হচ্ছে ওই চার্চের মানুষজন, যারা পাদ্রী টাদ্রি ছিল, এরা বলতেছে যে তুমি নাস্তিক, তুমি যেগুলো বলতেছো বিবর্তনের মাধ্যমে হয়েছে ঈশ্বর সৃষ্টি করে না, এগুলো ভুল। তো ও এগুলো বিরোধিতা করছে। পরে দেখা যাচ্ছে ওর স্বয়ং বিজ্ঞানী যারা বিশ্বাস করার কথা, ওরা ওদের মধ্যে অনেকে বিরোধিতা করতেছে এবং অনেকে করে অলরেডি। বলছে কেবল জনন কোষের পরিবর্তন যেটা হয়, দুই ধরনের কোষ আছে, একটা জনন কোষ আর একটা কি জানি। তো শুধুমাত্র জনন কোষের পরিবর্তন হলে হচ্ছে তার উত্তর কোষে বা তার উত্তরসূরি বা তার বংশধরদের মধ্যে হচ্ছে পরিবর্তনটা পৌঁছাবে। তাহলে অন্য কোষে আমার যে পরিবর্তন হচ্ছে, ওটা তো জনন কোষ না। এই যে আমি দাঁড়াই, কি বলে, চার পায়ে হাঁটতেছি, ওইখান থেকে চার পা থেকে সে একটু করে কুঁজু হয়েছে, এটা তো জনন কোষের পরিবর্তন না। এটা থেকে যে পুরো একটা নতুন তার বংশধরদের মধ্যে পরিবর্তন হবে, ব্যাপারটা বৈজ্ঞানিকভাবে তো সম্ভব না, এটাই বলতেছে। এরপর জীবের দেহকোষের পরিবর্তনের কারণ নির্ণয় করতে পারেননি। এই যে একটা জীবের যে দেহকোষের ভেতরে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা কেন হচ্ছে এটা নির্ণয় করতে পারে নাই। যদিও সে বলছে হচ্ছে তার এখন শিকার করতে হচ্ছে না, তার ওই ড্র্যাপটা নাই, ওই জন্য হচ্ছে তার নখগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে। এরপরে হচ্ছে তার দাঁতগুলো আস্তে আস্তে সমান হয়ে যাইতেছে, মানে পশুদের মতো বের করা নাই, শিকার করে যে ওরকম। তো এই ব্যাপারগুলো হচ্ছে কেন ঘটতেছে, এটার কারণটা সে প্রপারলি এক্সপ্লেন করতে পারে নাই। এরপর আরেকটা কথা সে বলছে হচ্ছে এটা হচ্ছে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এখানে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হবে, যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। কখনো আমরা হচ্ছে অন্য প্রাণীদের বিরুদ্ধে যুদ্ধ করব টিকে থাকার জন্য। এরপরে হইতেছে কখনো নিজস্ব জাতির সাথে যুদ্ধ করতে হবে। তো ব্যাপারটা তো হচ্ছে সবসময় ওরকম না আর কি। কারণ ওরকম যদি হয় তাহলে এই যে স্নেহ, ত্যাগ, আত্মত্যাগ, পরার্থপরতা, এগুলো তো আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে পারবো না। কারণ এখানে সবসময় সংগ্রাম চলবে বেঁচে থাকার জন্য, অস্তিত্বের জন্য। তো এই এই জায়গায় এই যে আমাদের মধ্যে স্নেহ, এরপরে ত্যাগ, আত্মত্যাগ,
এরপরে পরার্থপরতা এই ধরনের ব্যাপারগুলো তো থাকার কথা না, কিন্তু এগুলো তো আছে, তো এগুলো ব্যাখ্যা করা যায় না ওর মত অনুযায়ী। তো একটা কথা বলছে যে ডাইনোসর হচ্ছে মানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এখানে আর কি, যে ডাইনোসর হচ্ছে ফিট না, এই জন্য হচ্ছে তারা সার্ভাইভ করতে পারে নাই, তারা বিলুপ্ত হয়ে গেছে। তেলাপোকা, পিঁপড়া এরা ফিট, ওই জন্য হচ্ছে তারা এই অস্তিত্বের সংগ্রামে এখনও বেঁচে আছে। এরকমই একটা কার্যকরী থিওরি দিচ্ছে আর কি। আচ্ছা, এরপরে যে আমরা বিবর্তনবাদের, এটাই মোটামুটি অনেক বড় এক্সপ্লেন করে পড়া হয়েছে, যান্ত্রিক বিবর্তনবাদ, বা এগুলো হচ্ছে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ। তাহলে 4 ধরনের বিবর্তনের কথা বলছিলাম, একটা হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদ, একটা হচ্ছে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, আরেকটা হচ্ছে সৃজনমূলক বিবর্তনবাদ, আর একটা উন্মেষমূলক বিবর্তনবাদ। তাহলে যে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ যেটা, এটা হচ্ছে টেলিওলজিক্যাল থিওরি অফ ইভলিউশন। ট্যালোস, ট্যালোস শব্দের অর্থ হচ্ছে শেষ অথবা পরিণতি। পৃথিবী হচ্ছে সুস্পষ্ট ক্রমবিবর্তনের ফল। তাহলে ক্রমবিবর্তনের পেছনে হচ্ছে একজন বুদ্ধিমান কর্তা আছে। ওরা কিন্তু ঈশ্বরকে স্বীকার করতেছে, ওরা বলতেছে হ্যাঁ বিবর্তনের মাধ্যমে সব কিছু হইতেছে, কিন্তু এই বিবর্তন এটা ঘটাইতেছে হচ্ছে একজন বুদ্ধিমান কর্তা বা ঈশ্বর। তিনি একটা উদ্দেশ্য নিয়েই হইতেছে বিবর্তনটা ঘটাইতেছে, এই জন্যই হচ্ছে এটাকে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ বলে। তাহলে এটা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে, এবং ওরা বলতেছে এই যে বিবর্তন এটা হচ্ছে বুদ্ধিমান সত্তার আত্মপ্রকাশ। বুদ্ধিমান একটা সত্তা আছে, উনি বিবর্তনটা ঘটাতেছে, উনি এই বিবর্তনের মাধ্যমে নিজেকে প্রকাশ করতেছে। তাহলে আধুনিক দার্শনিকদের মধ্যে সিগমুন্ড ফ্রয়েডও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ বিশ্বাস করছিলেন, আইনস্টাইনও এর পক্ষে কথা বলছিলেন। আর প্রাচীন দার্শনিকদের মধ্যে অ্যানাক্সাগোরাস, এরপরে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, লাইবনিজ, বার্কলি, হ্যাগেল, ওনারা সবাই উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের কথা বলছে। আচ্ছা, যাই হোক, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সটার্নাল বা ট্রান্সেন্ডেন্টাল টেলিওলজি, আর একটা হচ্ছে ইন্টারনাল অর ইম্যানেন্ট টেলিওলজি। তাহলে এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্য প্রতিবর্তী উদ্দেশ্যবাদ। ওরা বলতেছে এই যে বুদ্ধিমান সত্তা যিনি হচ্ছে এই বিবর্তনগুলো ঘটাইতেছে একটা উদ্দেশ্য নিয়ে, তাহলে উনি হচ্ছে জগতের বাইরে থেকেই হইতেছে কি, এটা জগৎকে পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ মূল কথা হচ্ছে ঈশ্বর হইতেছে এই জগতের বাইরে থাকে, বিবর্তন তো জগতের ভিতরে ঘটতেছে, উনি ঘটাইতেছে বাইরে থেকে। ঈশ্বর আলাদা একটা জায়গায় আছে, ওখান থেকে উনি পৃথিবীর মধ্যে অথবা জগতের মধ্যে নিয়ন্ত্রণটা ঢুকাইতে মানে করতেছে, এবং এই যে পরিবর্তনটা ঘটাইতেছে উনি বাইরে আছে। এটাকে বলা হইতেছে বাহ্য অথবা অতিবর্তী উদ্দেশ্যবাদ। এটা হচ্ছে অন্তঃস্থিত বা অন্তর্বর্তী উদ্দেশ্যবাদ, ইন্টারনাল বা ইমানেন্ট। ওরা বলতেছে হচ্ছে জগতের মধ্যে হচ্ছে ঈশ্বর নিহিত আছে। তাহলে এবং এটার মাধ্যমে হচ্ছে কি করতেছে, জগতের মধ্যে থেকেই ঈশ্বর, ভেতরে থেকেই উনি বিবর্তনটা ঘটাইতেছে। তাহলে একটা বলতেছে জগতের বাইরে আছে ঈশ্বর, এবং জগতের বাইরে থেকে বিবর্তনটা ঘটাইতেছে। আরেকটা বলতেছে হচ্ছে জগতের মধ্যে নিহিত, জগতের ভেতরে থেকেই তিনি হচ্ছে এই বিবর্তন ঘটাইতেছে। তো এটাকে বলতেছে বাহ্য প্রতিবর্তী উদ্দেশ্যবাদ, আর এটাকে বলতেছে অন্তঃস্থিত বা অন্তর্বর্তী উদ্দেশ্যবাদ। তো এটা সমালোচনা কি সমালোচনা হচ্ছে এখানে ঈশ্বর তো কেবল কারিগর হিসেবে। তাহলে ঈশ্বর কি কারিগর? কারিগর কেন? তিনি হচ্ছে কি করতেছে, প্রয়োজন বুঝে নিয়ন্ত্রণ করতেছে। মানে বিবর্তন এটা হচ্ছে ঘটতেছে, বিবর্তন হইতেছে একটা উদ্দেশ্য নিয়ে, যখন প্রয়োজন হচ্ছে তখন তিনি ওইখানে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এই ব্যাপারটা কি ঈশ্বরকে শুধুমাত্র একজন কারিগরের মধ্যে মিস্ত্রির মতো ট্রিট করতেছে না ব্যাপারটা? তাহলে এখানে ঈশ্বরের ক্ষমতা সীমিত হয়ে যাচ্ছে, যে ঈশ্বর যখন প্রয়োজন হচ্ছে তখন নিয়ন্ত্রণ করতেছে, আর এই বিবর্তনটা এমনিতে ঘটতেছে। আর এই যে এটা ঈশ্বর যে এখানে হচ্ছে বিবর্তন ঘটাইতেছে, এই ব্যাপারটা তো বৈজ্ঞানিক নয়। তো এগুলো সমালোচনা আর কি। আর সৃজনমূলক বিবর্তনবাদ কি, থিওরি অফ ক্রিয়েটিভ ইভলিউশন, ওরা বলতেছে হচ্ছে এই যে বিবর্তন ঘটতেছে, এটা আলটিমেটলি বলছে হচ্ছে হেনরি বার্কশো। সৃজনমূলক বিবর্তনবাদ বা থিওরি অফ ক্রিয়েটিভ ইভলিউশন, ও বলতেছে হচ্ছে যে বিবর্তন এটা যান্ত্রিকও নয়, এটা উদ্দেশ্যমূলকও নয়, এটা হচ্ছে স্বাধীন এবং সৃজনধর্মী বিবর্তন প্রক্রিয়া। এটা কোনো সৃষ্টিকর্তাও করতেছে না, এটা যান্ত্রিকভাবে যন্ত্রের মতো বাছ বিচারহীন এমনি এমনিও হইতেছে না। এটার পেছনে হচ্ছে এটা হচ্ছে স্বাধীন এবং সৃজনধর্মী। এটা মানে জগৎ মানেই হচ্ছে গতি, আর গতি মানেই তো পরিবর্তন। তাহলে এই পরিবর্তনের পেছনে হচ্ছে প্রাণ প্রবাহ বা অ্যালান বাইটাল নামে তিনি একটা কথা বলছে, এটাই হইতেছে পরিবর্তনগুলো ঘটাইতেছে, এবং এই পরিবর্তনগুলোই হইতেছে বিবর্তন প্রক্রিয়া। অর্থাৎ এই বিবর্তন প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে মুক্ত এবং স্বাধীন, এটা নিজের মতো করেই হচ্ছে হয়। এবং এবং এই যে বিবর্তন এটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না, এটা অনিয়ন্ত্রিত এবং অভবিষ্যৎবাণী সূচক। এটার কীরকম
বিবর্তন সামনে হবে এটা আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারবো না। এবং এটা সৃজনধর্মী প্রক্রিয়া, এটা নতুন নতুন সৃষ্টি করতেই আছে এবং এটা মুক্ত, এটা নতুন সৃষ্টি করতেছে, এটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যাবে না, ভবিষ্যৎবাণী সূচক, এবং এটার উপর কোনো নিয়ন্ত্রণ করা যাবে না, এটা মুক্ত এবং স্বাধীন। এবং সবচেয়ে বড় এই যে বিবর্তন প্রক্রিয়াটা ঘটাচ্ছে হ্যান্ড্রু বার্কশো, এটারে বলছে হচ্ছে অ্যালান ভাইটাল বা প্রাণপ্রবাহ। এবং এই যে অ্যালান ভাইটাল, এটাকে হচ্ছে আমরা বুদ্ধির মাধ্যমে জানা যায় না, আমরা বুদ্ধির মাধ্যমে এটাকে জানতে পারবো না। এই ব্যাপারটা হচ্ছে আধ্যাত্মিক, এটাকে আমরা কেবল সজ্ঞা বা ইনটিউশনের মাধ্যমে হচ্ছে জানতে পারবো। তাইলে হচ্ছে এই যে আমাদের ঘরের মধ্যে কুত্তা দৌড়াইতেছে, ঘরের গেট এখনও দেওয়া হয় নাই, তো ওইখানে কুত্তা ঢুকে বসে থাকে, প্রায় 20-25টা কুত্তা ঢুকে, এবং ওরা রুমও ভাগাভাগি করে নিয়ে ফেলছে সম্ভবত। দেখা যায় ঢুকলে এক একজন এক এক রুমে শুয়ে আছে, এই রুমে 3জন, ওই রুমে 4জন, এরকম। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে সৃজনমূলক বিবর্তনবাদ। তো ওরা বলতেছে বিবর্তন প্রক্রিয়া এটা হচ্ছে যান্ত্রিক নয়, এটা উদ্দেশ্যমূলক নয়, এটা স্বাধীন এবং সৃজনধর্মী, এটা ক্রিয়েটিভ, নিজে নিজে সৃষ্টি করতেছে এবং এটা স্বাধীন, যেহেতু জগৎ মানে গতি পরিবর্তন, তাহলে বিবর্তন প্রক্রিয়া মুক্ত, স্বাধীন, অনিয়ন্ত্রিত ও ভবিষ্যৎবাণী সূচক এবং সৃজনধর্মী প্রক্রিয়া, এবং এই বিবর্তন প্রক্রিয়াগুলো ঘটায় হইতেছে অ্যালান ভাইটাল। তাহলে অ্যালান ভাইটাল এটা কি প্রাণপ্রবাহ, এটা কি যে যে হচ্ছে এই ধরনের বিবর্তন এটা ঘটাইতেছে। তাহলে এইটাকে এই যে অ্যালান ভাইটাল, এটাকে হচ্ছে আমরা বুদ্ধির মাধ্যমে জানতে পারি না, এই ব্যাপারটা আধ্যাত্মিক, সুতরাং আমাদের হচ্ছে এটা সজ্ঞা বা ইনটিউশনের মাধ্যমে জানতে হয়। ইনটিউশন মানে এটা আমার ডিরেক্টলি আমার ভেতরে আসতেছে, কীভাবে আসতেছে আমি জানি না, কিন্তু আসতেছে, মানে নাজিল হওয়া, যেরকম কোরআন যেরকম নাজিল হয়েছে, ব্যাপারটা অনেকটা ওরকম আর কি। তাহলে যে এটা বলছে হ্যান্ডি বার্কশো, তো মতবাদটা দিচ্ছে আর কি। তাহলে এটা সমালোচনা কি? এটা সমালোচনা হচ্ছে এখানে উদ্দেশ্যের কোনো স্থান নেই। উদ্দেশ্য বলতে পরিবর্তনটা এমনি এমনি হইতেছে, কোনো একজন যে কোনো 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 একটা উদ্দেশ্য নিয়ে এই বিবর্তনটা ঘটাইতেছে, ব্যাপারটা এরকম না আর কি। তাহলে এটা হচ্ছে কার্যকারণকে অস্বীকার করতেছে। কার্যকারণকে অস্বীকার, এই যে এই ব্যাপারটা যে কেমনি ঘটবে ওইটা আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। কার্যকারণ সম্পর্কে তো আমরা ভবিষ্যৎবাণী করতে পারি যে এই কাজটা হলে এটার কারণ এটা, এটার কারণ হলে এটার কাজ এটা, এই কাজ থেকে এই কারণ হবে, এই কারণ থেকে এই কাজ হবে। কিন্তু এখানে যেহেতু আমরা ভবিষ্যৎবাণী করতে পারতেছি না, এটা নিয়ন্ত্রণ করতেই যাচ্ছে না, এই ব্যাপারটা স্বাধীন, ও যেরকম ইচ্ছা ও হচ্ছে ওরকম করে বিবর্তন প্রক্রিয়াটা করতেছে। তো যেহেতু ওরকম করতেছে তাহলে ওটা কার্যকারণকে অস্বীকার করতেছে। এরপরে হচ্ছে শুধু পরিবর্তনশীল প্রবাহ, যেটা ও বলতেছে, যেটাকে আমরা বুদ্ধির মাধ্যমে জানতে পারি না, সজ্ঞার মাধ্যমে জানতে পারি, ইলান ভাইটাল। তাহলে এই ব্যাপারটা আসলে রহস্যময়, কারণ এটা আমি জানতে পারতেছি না আমার বুদ্ধি দিয়ে, আমার সজ্ঞার মাধ্যমে। কারণ সজ্ঞা তো ক্লিয়ার জিনিস না, সজ্ঞা তো আনক্লিয়ার একটা জিনিস। সজ্ঞা মানে একজনের নিজের ভেতরে একটা জিনিস আসতেছে, কীভাবে আসতেছে সে বলতে পারতেছে না। তাহলে এটা রহস্যময় এবং হচ্ছে অনেকটা অলৌকিক, এই যে অ্যালান ভাইটালের যে মতবাদ ওইটা। তাহলে যে বার্কশো হচ্ছে সমালোচনা করছে, কী সমালোচনা করছে? সে হচ্ছে যান্ত্রিকবাদ এবং উদ্দেশ্যবাদ, দুইটারই সমালোচনা করছে। সে বলছে হচ্ছে বিবর্তনের যে স্বাধীন প্রক্রিয়া, এটার উপর হচ্ছে অযাচিত হচ্ছে নিয়ন্ত্রণ আরোপ করে হচ্ছে যান্ত্রিকতাবাদ এবং হচ্ছে উদ্দেশ্যবাদ। এই দুইটা, উদ্দেশ্যবাদে ঈশ্বর বিবর্তন ঘটাতেছে, ঈশ্বরের নিয়ন্ত্রণ, আর যান্ত্রিকবাদে এটা হচ্ছে যন্ত্রের মাধ্যমে করতে আছে, এটার কোনো বাছ বিচার নাই, তো নিয়ন্ত্রণ আরোপ করে ফেলতেছে আর কি। এই দুইটা মতবাদ ও বলছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা লাস্ট উন্মেষমূলক বিবর্তনবাদে আসতেছি। তাহলে এটা হচ্ছে থিওরি অফ এমার্জেন্ট ইভলিউশন, এমার্জেন্ট তো উন্মেষ। তাহলে এটা ইজি খুব, এটা বলতেছে হচ্ছে যে বিবর্তন প্রক্রিয়া যেটা আছে এটা পুনরাবৃত্তিমূলক বা রিপিটিটিভ নয়, মানে একবার যে পরিবর্তনটা হয়েছে ওই পরিবর্তনটা আবার সেম টাইমে ওরকম হবে না, ওইটা হচ্ছে উন্মেষমূলক, ওইখানে নতুন একটা জিনিস সৃষ্টি হবে। যেমন কি এই যে আমি আমার দাদা হয়তো আমার বাবাকে জন্ম দিচ্ছে, তো আমার বাবার মধ্যে নতুন একটা জিনিস থাকবে, একদম অ্যাকুরেটলি আমার দাদার মতো হবে না। এরপর আমার বাবা আমাকে জন্ম দিচ্ছে, আমার মধ্যে নতুন একটা ব্যাপার থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে সে এক্সপ্লেন করছে কীরকম ব্যাপারটা, ও বলতেছে হচ্ছে প্রথমে তো এই পৃথিবীতে ছিল জড় পদার্থ, এই জড় পদার্থ থেকে প্রাণের উৎপত্তি হয়েছে। তার মানে এই যে প্রাণের হচ্ছে নতুন গুণের আবির্ভাব ঘটছে। তার মানে জ্বরের মধ্যে হচ্ছে প্রাণ ছিল না, তাহলে প্রাণ এটার হচ্ছে উন্মেষ ঘটছে, একটা নতুন গুণ এটার উন্মেষ ঘটছে। তাহলে জড় থেকে যদি জড়ই আসতো তাহলে তো এটা পুনরাবৃত্তিমূলক হয়ে যেত। তাহলে জড় থেকে আসছে কি? প্রাণ, তা একটা নতুন গুণের আবির্ভাব হয়েছে। এরপর আবার প্রাণ থেকে কিসের উৎপত্তি হয়েছে? উন্মেষ ঘটছে হচ্ছে মনের। তাহলে এই যে প্রাণ থেকে প্রাণ আসলে এটা রিপিটিটিভ হয়ে যেত, পুনরাবৃত্তিমূলক হয়ে যেত, কিন্তু প্রাণ থেকে প্রাণ আসে না, প্রাণ থেকে আসছে মন। তাহলে মন এটা তো একটা নতুন গুণের আবির্ভাব। এই মন এটা তো আগে প্রাণের মধ্যে ছিল না, কিন্তু এটার মধ্যে নতুন করে উন্মেষ হয়েছে আর কি।
তো এটাই, তাহলে সে বলতেছে হচ্ছে এটা দিছে হচ্ছে জর্জ হেনরি লুইস উন্মেষমূলক বিবর্তনবাদ। এটা সে বলতেছে প্রতিটি নতুন স্তরে একটি নতুন গুণের হচ্ছে উন্মেষ ঘটে, যেটা হচ্ছে তার পূর্বস্তরে থাকে না। এই যে জড় থেকে হচ্ছে প্রাণ একটা নতুন গুণ, এটা হচ্ছে তার পূর্বস্তর জ্বরের মধ্যে তো ছিল না আগে প্রাণটা, তো জ্বরের মধ্যে এটা প্রাণে প্রথমে প্রাণ আসছে, এরপর প্রাণ থেকে মন আসছে। এই যে মন এটা তো আগে প্রাণের মধ্যে ছিল না, নতুন করে হচ্ছে প্রাণ থেকে মনের উন্মেষ হয়েছে। তাহলে যে বিবর্তন প্রক্রিয়া এটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক না, এটা হচ্ছে উন্মেষমূলক, এটাই বলছে। তাহলে প্রতিটি নতুন স্তর একটা নতুন গুণের উন্মেষ ঘটে যেটা পূর্বস্তরে থাকে না। তাহলে সে উদাহরণ দিয়েছে হচ্ছে কি, যেমন কি নীল এবং লাল এই দুইটা মিক্স করলে হয় খয়েরি, তাহলে খয়েরির মধ্যে লালও নাই নীলও নাই, তাহলে এটা হচ্ছে একটা উন্মেষিত গুণ, মানে খয়েরি এটা হচ্ছে একটা উন্মেষিত গুণ। তো আর একটা ক্লিয়ার এক্সাম্পল দিয়েছে, এটা হচ্ছে কি H+ ও হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো যদি আমি মিক্স করি তাহলে H2O বা পানি হচ্ছে। তাহলে পানির মধ্যে হচ্ছে আমার তৃষ্ণা নিবারণের একটা ক্ষমতা আছে। আমাকে যদি শুধু হাইড্রোজেন এবং অক্সিজেন দেওয়া হয়, এগুলো থেকে হচ্ছে আমি তৃষ্ণা নিবারণের ক্ষমতা যেটা এটা পাবো না, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন আমার তৃষ্ণা নিবারণ করতে পারবে না। এইটা মিক্স করে যে যখন H2O হচ্ছে তখন এটা আমার প্রাণের তৃষ্ণা নিবারণের ক্ষমতা দিচ্ছে, এবং এটার মধ্যে একটা নতুন গুণের উন্মেষ হয়েছে, ব্যাপারটা এরকম। তো এটাই, তো এটার সমালোচনা কি, যে এটা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এটা হচ্ছে সমন্বয় সাধনের চেষ্টা করছে অন্যান্য মতবাদগুলোর মধ্যে। আর সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এই যে এটা পরীক্ষা করা কঠিন, একটা যে নতুন গুণ উন্মেষ হচ্ছে, জড় থেকে যে প্রাণ আসছে হুট করে, উন্মেষ ঘটে গেছে, কেমন উন্মেষ ঘটছে ব্যাপারগুলো তো ক্লিয়ার না, এবং এটা তো চাইলে আমরা পরীক্ষা করে প্রমাণ করতে পারবো না, খুব টাফ, এটাই।